তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আদার লাইফ মুভিটা। এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। এই মুভিটা দেখার পরে এটার আপনি ফ্যান হয়ে যাবেন, এতটুকু আমি শুধু বলতে পারি। যেমন বুঝতেই পারছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রেন ও জ্যারেড নামের দুই ভাই বোনকে, যারা কিনা সুইমিং স্যুট পরে সমুদ্রের পাড়ে বসেছিল। যদিও রেন চাইছিল সমুদ্রের মধ্যে একটু ডুবাডুবি করতে, তবে কোনোভাবেই জ্যারেড এটা করতে চাইছিল না, কারণ সমুদ্রের এই বড় বড় ঢেউকে সে অনেক বেশি ভয় পায়। তবে তবুও রেন যখন বারবার করে তাকে ফোর্স করছিল, তখন সেও যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর তারা সমুদ্রের মধ্যে অনেকক্ষণ ডোবাডুবি করে, এখানে তারা অনেক বেশি মজা করে। তবে তখন আমরা দেখতে পারি সমস্ত কিছু কেমন জানি ঘোলাটে হয়ে যায়, আর তখনই সিনটা চলে আসে একটা নীরব রুমের মধ্যে। আমরা দেখতে পারি এখানে র্যান একা বসে আছে, আর তার চোখ দিয়ে কালো পানি বেরোচ্ছে। আর সেই সাথে আমরা দেখতে পারি এখানে ফ্লোরে কিছু আইড্রপারও পড়ে আছে। আসলে আমরা তখন জানতে পারি যে রেন স্যাম নামের একটা লোকের সাথে মিলে একটা বড় হাইটেক কোম্পানি বানিয়েছে, আর এরপর তারা ন্যানো টেকনোলজির সাহায্যে একটা আইড্রপার বানিয়েছে, যেটার নামই তারা দিয়েছে আদার লাইফ। আসলে এই আইড্রপের সাহায্যে মানুষ চাইলে দুনিয়ার যেই কোনো জায়গায় গিয়ে নিজেকে সেই জায়গায় অনুভব করতে পারে, মানে অন্য একটা জীবনের কিছু একটা অনুভূতি। যেমন বর্তমানে কিছু ভিআর হেডসেট আছে না, ঠিক সেই রকম একটা ফিল। আসলে এই টেকনোলজির ইউজ করার জন্য কাউকে একটা চেয়ারের উপরে বসতে হতো, আর এরপর মাথার মধ্যে একটা জিনিসের সাহায্যে তারা পৃথিবীর যেই কোনো জায়গায় গিয়ে নিজেকে ফ্রিলি এক্সপ্লোর করতে পারতো। তবে আমরা দেখতে পারি যে বর্তমানে এই টেকনোলজিটা রেইন তার নিজের উপরেই অ্যাপ্লাই করছে, আর এই সমস্ত এক্সপেরিমেন্ট চলার সময় তার সহকর্মী বেয়ন তাকে সাহায্য করছিল। তবে কেউ এই ব্যাপারটা ঘুণাক্ষরেও টের পায়নি যে রেইন এই টেকনোলজিটা তার ভাইয়ের উপরেও অ্যাপ্লাই করছিল। আসলে সেই দিন যখন সমুদ্রে তারা সাঁতার কাটছিল, তখন তার ভাই সেখানে ডুবে গিয়েছিল। কোনো রকমের রেইন তার ভাইকে সেভ তো করে নিয়েছিল, তবে এটার জন্য তার ব্রেইনের উপর একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছে, আর সেই দিন থেকে আজ পর্যন্ত সে কোমার মধ্যেই পড়ে আছে। আর এরপর থেকেই সে তার ভাইয়ের এই অবস্থার জন্য সবসময় নিজেকেই দোষারোপ করত। তবে এরপরে যখন সেই টেকনোলজির সাহায্যে স্নোবোর্ডিং করে ঘোরাফেরা করছিল, তখন একটা পাহাড় থেকে নিচে নামার সঙ্গে সঙ্গেই এই প্রোগ্রামের মধ্যে কিছু একটা গরমিল হয়ে যায়, প্রোগ্রামে এরর আসা শুরু করে। আর এই জন্য সে কোনোভাবে প্রোগ্রাম থেকে বেরোতেও পারছিল না, বারবার করে সেই জিনিসটাই রিপিট হচ্ছিল। যদিও 6 দিন পরে তার চোখটা খুলে, আর তখন সে জানতে পারে যে সে 6 দিন ধরে প্রোগ্রামের মধ্যে ছিল, আর সে এই ব্যাপারটাও জানতে পারে যে প্রোগ্রামের মধ্যে কোনো একটা এরর চলে এসেছিল। তবে রেন এগুলোকে একেবারেই কেয়ার না করে সে যেই কোনো ওয়েতে এই এররটাকে ফিক্স করে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি তার পার্টনার স্যাম অলরেডি ইনভেস্টরদের সাথে একটা মিটিং করে এটা বলে দিয়েছে যে এই আইড্রপারটার সাহায্যে মানুষ যেই কোনো জায়গার ফিল অনেক বেশি দিন ধরে নিতে পারে, এমনকি সে চাইলে তার পছন্দের যেই কোনো জায়গায় কয়েক মাসও পার করতে পারবে। আর এরপর আমরা দেখতে পারি রেইন আর স্যামের মধ্যে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটা তর্কাতর্কি শুরু হয়ে যায়। আসলে রেনের জীবনের মধ্যে অলরেডি অনেকগুলো প্রবলেম চলছিল, অন্যদিকে সে তার বয়ফ্রেন্ড ও কলিগ ড্যানিকেও খুব বেশি একটা সময় দিতে পারছিল না। যাই হোক, এরপরে রাতের বেলায় রেন আর বায়ন মিলে কোডের মধ্যে যেই ভুলগুলো ছিল সেগুলোকে খুঁজে বের করে ফেলে, আর ফাইনালি সেগুলোকে ফিক্সও করে ফেলে। আর এরপর তারা এই নিউ ভার্সনটাকে আবারও নিজের উপরে অ্যাপ্লাই করে দেখে। আমরা দেখতে পারি যে রেন এই পুরো ভার্সনটা প্রায় 482 বার তার উপরে অ্যাপ্লাই করেছে। আর এরপরে সেদিন রাতের বেলায় হসপিটালে গিয়ে সেই নতুন ভার্সনটা তার ভাইয়ের উপরেও টেস্ট করে, আর এই টেস্টের মধ্যে একবার তার ভাই চোখটাকে একটু নাড়া দেয়। এটা দেখার পরে সে একটু আশা ফিরে পায়, আর যখন সেই ব্যাপারটা ডক্টরকে বলে, তখন ডক্টর তাকে পুরোপুরি ইগনোর করে দেয়। ডক্টর তাকে বলে যে যারা কোমার মধ্যে থাকে তারা মাঝে মধ্যেই চোখের পাতা, আঙুল এগুলো টুকটাক নাড়িয়েই ফেলে, এগুলো খুব একটা কেয়ার করার ব্যাপার না। এরপরে রেন চলে আসে তার বাবার সঙ্গে মিট করতে, যে কিনা একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। এখানে তারা কথাবার্তা বলে তার বাবাকে সে বলে যে আমি চাই আমার ভাইকে যেই কোনো ওয়েতে আদার লাইফের সাহায্যে আবারও ব্যাক করাতে। তবে প্রোগ্রামের মধ্যে কিছু একটা সমস্যার জন্য কোনোভাবেই প্রোগ্রামটা প্রপারলি কাজ করছে না, আর এটার মধ্যে বারবার করে প্রবলেম হয়েই যাচ্ছে। তবে তার বাবা এই কথাটার সাথে একেবারেই একমত হতে পারে না। তবে এটার জন্য রেন তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে, আর সে বলে যে তুমি তো কখনো চাওই না যে আমার ভাই আবারও পৃথিবীতে ব্যাক করুক, সে কোমা থেকে বাইরে আসুক। তবে এরপরে তার বাবা তাকে একটা কথাও না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে পরদিন সকালবেলা অফিসের মধ্যে স্যাম আর বায়ান মিলে এটা চেক করে বের করে যে রেইন কোডের মধ্যে যতগুলো নাইনাইট বলেছিল তার চেয়ে অনেকগুলো বেশি নাইনাইট ইউজ করা হচ্ছে। এই জন্য যখন রেইন এখানে আসে, তখন তাকে তারা জিজ্ঞেস করে যে এই কোডকে এত বেশি শক্তিশালী তুমি কেন করতে চাও। তবে রেইন তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে না, এগুলো আমি কিছুই করতে চাইছি না, আসলে এগুলো যেহেতু এক্সপেরিমেন্টের মধ্যেই আছে, এই জন্য ব্যাপারটা নিয়ে আমি কাজ করছি। আর এরপরে যখন স্যাম আর রেন একা ছিল,
তখন স্যাম তাকে বলে যে কেননা আমরা আমাদের এই প্রোগ্রামটা সরকারকে বিক্রি করে দেই, কারণ এটাকে তারা একটা ভার্চুয়াল জেল হিসেবে ইউজ করতে পারবে। এই কোডের সাহায্যে তারা যে কোনো কয়েদিকে কয়েক বছরের শাস্তি দিতে পারবে, যেখানে কিনা পৃথিবীতে শুধুমাত্র 1 মিনিটই পার হবে। তবে রেইন এই ব্যাপারটার সাথে একেবারেই একমত হতে পারে না, কারণ এই প্ল্যানটা তার খুব একটা ভালো লাগে না। আর এরপর যখন সে অফিস থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার সঙ্গে দেখা হয়ে যায় তার বয়ফ্রেন্ড ড্যানির। এরপর সে তাকে রুমে নিয়ে যায়, তারা রাতটা একসাথেই পার করে। আর পরদিন সকালবেলা তারা এই আইড্রপারের সাহায্যে মানে আদার লাইফের সাহায্যে গিয়ে স্নোবোর্ডিং করে। আর এগুলো করে ড্যানি অনেক বেশি হ্যাপি হয়ে যায়, এই ব্যাপারটা তার অনেক বেশি ভালো লাগে। তবে এরপরে রেইন চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য, আর তখন ড্যানি এখান থেকে একটা আইড্রপার নিয়ে তার নিজের চোখের মধ্যে দিয়ে দেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে এই আইড্রপারটা রেইন স্পেশালি তার ভাইয়ের উপরে ইউজ করার জন্য বানিয়েছে। এই জন্য সে হঠাৎ করেই বেহুশ হয়ে যায় আর তার শরীর কাঁপাকাঁপি করা শুরু করে। এই জন্য যখন রেইনের ব্যাপারটা দেখতে পারে তখন সে দ্রুত অ্যাম্বুলেন্স কল দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। তবে হয়তোবা বেচারা ড্যানির কপালটা খুব একটা ভালো ছিল না, এই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপর যখন রেইনকে জেলে নিয়ে আসা হয় তখন স্যাম তার সঙ্গে এসে মিট করে, আর সে তার উপরে প্রচণ্ড বকাঝকা করে, কারণ সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে রেইন এমন কি আইড্রপার বানিয়ে ফেললো যেটার জন্য বেচারা ড্যানির মৃত্যুই হয়ে গেল। এতদিন পর্যন্ত তারা যতগুলো আইড্রপার বানিয়েছে সেগুলো সরকার পারমিটেড ছিল, সেগুলো দিলে কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না। তবে রেইন কেমন আইড্রপার বানিয়ে ফেললো যেটার জন্য ড্যানির মৃত্যু হয়ে গেল, এটার জন্য মিডিয়াতেও তাদের বদনাম ছড়িয়ে গেছে। যদিও সরকার চাইছিল তাদের কোম্পানিটাকে বন্ধ করে দিতে, তবে স্যাম এত সহজে হার মানতে চাইছিল না। সে সরকারের সঙ্গেই একটা ডিল করে ফেলে, তার নাম এবং বিভিন্ন সোর্সের সাহায্যে সে সরকারের কাছে এই জিনিসটা বিক্রি করে দেয়, আর এর বদলে সরকার তাদের সমস্ত কুকীর্তি মাফ করে দেয়। তবে রেইনের শাস্তি তারা 1 বছর করে দেয়। এখন রেইনকে এই ভার্চুয়াল জেলের মধ্যে পুরো 1টা বছর পার করতে হবে। তবে যখন রেইন এই ব্যাপারটা জানতে পারে তখন সে স্যামের উপরে প্রচণ্ড রাগ করে, কারণ তার আইডিয়া তার পারমিশন ছাড়াই সেল করে দেওয়া হয়েছে। তবে কোম্পানিকে বাঁচানোর যেহেতু অন্য কোনো ওয়েও নেই, এই জন্য ফাইনালি রেইনকেও রাজি হয়ে যেতে হয়। এরপরে রেইনকে নিয়ে আসা হয় সেই ল্যাবের মধ্যে, আর এখানে শুয়ে বাইরন তার চোখের মধ্যে একটা ড্রপ দেয়। আর এই ড্রপের সঙ্গে সঙ্গেই পরের সেকেন্ডেই সে চলে আসে একটা জেলের মধ্যে, যেখানে অনেক জিনিসপত্র ছিল, যেমন খাবার দাবার, পানি, কিছু প্যাড ছিল, কিছু কলম ছিল, এমনকি একটা বাথরুমও ছিল। আর এখানে রেইন একটু ব্যায়াম করে খাবার দাবার খেয়ে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো লিখে সময় পার করার ট্রাই করছিল। আর এখানে একটা বড় স্ক্রিনও ছিল, যেখানে দেখানো হচ্ছিল যে তার জীবনের কয়দিন পার হয়েছে। যদিও প্রথম কয়েকদিনে তার ভাই আর ড্যানির কথা মনে করে তার মনটা খারাপ হয়ে গিয়েছিল, সে অনেকটা ভেঙে পড়েছিল। তবে পরে সে সিদ্ধান্ত নিয়েছিল যে যেই কোনো ওয়েতে আদার লাইফের সাহায্যে সে তার ভাইকে আবারও পৃথিবীতে ব্যাক করিয়ে নিয়ে আসবে, সে তার ভাইকে যে কোনো ওয়েতে সুস্থ করবে। এই জন্য সে অনেকটা কঠিন হয়ে যায়, আর এমন করে সে পুরো 365 দিন পার করে দেয়। এখন তার 1 বছরের শাস্তি কমপ্লিট হয়ে গেছে, সে এখন ফাইনালি বাইরে বের হবে। তবে হঠাৎই প্রোগ্রামে কিছু একটা হয়ে যায়, হঠাৎই স্ক্রিনটা রিফ্রেশ হয়ে যায়, আর দিনের কাউন্টটা আবারও শুরু থেকে শুরু হয়ে যায়। আসলে রেনে এটা ক্লিয়ারলি বুঝতে পারে তার ফেরত যাওয়ার যেই কোডটা ছিল সেই কোডটা ক্র্যাশ হয়ে গিয়েছে, এই জন্য এখন সে আর কখনোই ফেরত যেতে পারবে না, তাকে এখানেই থাকতে হবে। এই জন্য সে প্রচণ্ড রাগ করে ফেলে আর আশেপাশের জিনিসগুলো ভাঙচুর করা শুরু করে। ফাইনালি সে একটা দরজা পেয়ে যায়, এই জন্য সেই দরজাটা দিয়ে বাইরে চলে আসে। এখান থেকে বাইরে এসে সে একটা স্টোরেজ রুমের মধ্যে চলে আসে, যেখানে পানি আর খাবার দাবার স্টোর করা ছিল। এখানে সে একটা মনিটরিং রুমও পেয়ে যায়, যেখান থেকে তার উপরে মনিটর করা হতো। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তাকে কোনো আদার লাইফের মধ্যে বন্দি করা হয়নি, তাকে বন্দি করা হয়েছে একটা আসল জেলের মধ্যে। এই জন্য সে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করে। তবে ততক্ষণে এখানে একটা গার্ড চলে আসে, কিন্তু গার্ড তাকে ধরার আগেই সে একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে চলে আসে, আর এই পুরো জেল থেকে সে বাইরে চলে আসে। আর এরপরে যখন রেইন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দেখতে পারে রাস্তায় আদার লাইফের বিজ্ঞাপন ঝুলছে, আর এগুলো দেখার পরে তার মাথাটা আরও বেশি গরম হয়ে যায়। আর এরপর যখন সে তার অফিসে যায় তখন সে দেখতে পারে তার অফিসটা পুরোপুরি খালি পড়ে আছে। এরপর সে দ্রুত থানায়ও চলে আসে। তবে থানায় যেই ডেটা ছিল সেই ডেটার মাধ্যমে তারা জানতে পারে যে বিগত 1টা বছর রেইন ইতালিতে গিয়ে বাস করছে। তবে এইটা দেখার পরে রেইনও পুরো শক্ট হয়ে যায়। সে তাকে বলে যে আমি হচ্ছে গিয়ে আদার লাইফের কো-ফাউন্ডার, আর আমাকে এই পুরো 1টা বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তবে যখন পুলিশ তার সঙ্গে সেই রুমটা চেক করতে যায় তখন তারা সেখানে কিছুই পায় না, তারা দেখতে পারে এখানে সব খালি পড়ে আছে। এগুলো দেখার পরে পুলিশ আর তার কথায় বিশ্বাস করে না, আর তাকে বাসায় ব্যাক করতে বলে তারা সেখান থেকে চলে যায়। আর রেইনও এই ব্যাপারগুলো বুঝতে পারছিল না যে এখন সে কোথায় যাবে, কি করবে, কার উপরে সে বিশ্বাস করবে। এরপর সে কোনো রকমে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। তবে এখানে সে দেখতে পারে যে এখানে অন্য কেউ বাস করে। তবে এখান থেকে যখন সে যাওয়ার ট্রাই করছিল তখনই এখানে স্যাম চলে আসে, আর স্যাম তাকে প্রমিস করে বলে যে আমি তোমাকে একটা সেফ প্লেসে নিয়ে যাব। তবে রেইন কোনোভাবেই স্যামের উপরে বিশ্বাস করতে পারছিল না, এই জন্য সে এখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। এরপর সে চলে যায় তার বন্ধু ক্যাসের কাছে। এখানে ক্যাস তাকে থাকার জায়গা দেয় আর তাকে খাবার দাবারও খাওয়ায়।
আর এরপরে কেস তাকে বলে যে সবার মনে হচ্ছিল রেইন তার কোম্পানির সমস্ত ভাগ নিয়ে ইতালিতে গিয়ে বাস করা শুরু করেছে। আসলে এই গুজবটা স্যামই ছড়িয়েছিল যাতে করে কেউই এটা জানতে না পারে যে আসলে তার সাথে কি করা হয়েছিল। তবে এরপর সে তাকে একটা গুড নিউজও দেয়। সে বলে যে ড্যানি এখনও জীবিত আছে। আসলে সে মারা যায়নি, সে তখন কোমাতে চলে গিয়েছিল। আর রেনকে জেলে নেওয়ার 1 সপ্তাহ পরেই ডক্টররা সফলভাবে তাকে কোমা থেকে বাইরে এনেছে আর এখন সে ফুললি সুস্থ আছে। আর এরপরে ফাইনালি রেইন গিয়ে ড্যানির সাথে মিট করে আর তারা দুজন একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা সারাটা জীবন একসাথেই পার করবে। আর সে এইটাও প্রমিস করে যে কোনোদিনও সে রেইনকে না বলে আর কোনো আই ড্রপার তার চোখে দিবে না। আর এরপর তারা 3 জন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে। আর এখানে তারা দুজন রেইনকে এই পুরো 1টা বছর যা যা হয়েছে সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে। আসলে রেইনকে জেলে নেওয়ার পরে স্যাম এই আইড্রপারগুলো সমস্ত মানুষদের কাছে সেল করা শুরু করে দেয়। আর তাছাড়া সে সরকারের কাছেও এটা সেল করে দিয়েছে, মানুষজনকে জেলে আটকানোর জন্য এটা কাজে আসছে। এই জন্য ড্যানি তাকে পরামর্শ দিয়ে বলে যে তুমি মিডিয়ার সামনে গিয়ে স্যামের মুখোশটা সবার সামনে খুলে দাও। তবে রেইন তাকে বলে যে স্যামের বিরুদ্ধে আমার কাছে কোনো তথ্যই নেই, আমার কাছে কোনো প্রমাণই নেই যে আমি তাকে ফাঁসাতে পারি। আর এরপরে রেইন আর ড্যানি মিলে কেসের আইডি কার্ডের সাহায্যে ফাইনালি আদার লাইফের মধ্যে চলে আসে। আর তারা পুরনো ডেটাগুলো খোঁজা শুরু করে। ফাইনালি তারা বাইরনকে পেয়ে যায় যে কিনা স্যামের সঙ্গে যুক্ত ছিল। খুব জলদি ড্যানি তাকে আটকে ফেলে। আর এরপরে রেইন কম্পিউটারের মাধ্যমে তাদের পুরনো ডেটাগুলো খুঁজে বের করার ট্রাই করে। খুব শীঘ্রই তারা সেই হার্ড ড্রাইভটা পেয়ে যায়। তবে ততক্ষণে বাইরন সিকিউরিটিকে অ্যালার্ট করে দিয়েছিল। তবে যতক্ষণে সিকিউরিটি এখানে এসে পৌঁছায় ততক্ষণে তারা দুজন হার্ড ড্রাইভ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপরে যখন তারা গাড়ি দিয়ে যাচ্ছিল তখন রেইন ড্যানিকে বলে যে আমাদের কেমিক্যাল বানানোর জন্য একটা প্রিন্টারের দরকার পড়বে। তবে যেহেতু যতগুলো আদার লাইফের অফিস আছে সেই সমস্ত অফিসগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এই জন্য তারা চাইলেও সেখানে আর যেতে পারবে না। আর তখনই রেনের এই ব্যাপারটা মনে পড়ে যে আসলে সে একটা প্রিন্টার জঙ্গলের মধ্যে তার বাবার ঘরের মধ্যে রেখেছিল। এই জন্য তারা দ্রুত চলে আসে জঙ্গলের মধ্যে। আর এখানে এসে তারা দেখতে পারে ঘরটা পুরোপুরি খালি পড়ে আছে। এই জন্য তারা খুব দ্রুতই কাজ করা শুরু করে দেয়। রেইন সারা রাত কাজ করে কেমিক্যাল বানানোর কাজ শুরু করে দেয়। তবে হঠাৎই মাঝখানে সে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালবেলা যখন তার বাবা বাসায় ব্যাক করে তখন রেইন তার বাবাকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর এইবার তার বাবা তার কথায় বিশ্বাস করে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর এরপর রেইন কঠোর পরিশ্রম করে ফাইনালি আদার লাইফের একটা কেমিক্যাল বানাতে সক্ষম হয়ে যায়, যেটা ছিল আদার লাইফের প্রোটোটাইপ। এরপর সেই কেমিক্যালটা নিয়ে হসপিটালে চলে আসে আর সে তার ভাইয়ের চোখের মধ্যে কেমিক্যালটা দিয়ে দেয়। তবে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন একটা মিরাকেল হয়ে যায়। আমরা দেখতে পারি তার ভাই চোখ খুলে ফেলে আর সে একেবারে হুঁশে চলে আসে। তবে হঠাৎই আবার তার কি যেন একটা হয়ে যায় আর সে মিগি রোগীর মতো কাঁপা শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে রেইন কোনোভাবেই কিছু বুঝতে পারছিল না। এই জন্য সে নিজেই প্লাগটাকে খুলে ফাইনালি তার ভাইকে একটা সহজ মৃত্যু দেয়। আর যখন এই সমস্ত ব্যাপারগুলোতে রেইন প্রচণ্ড আপসেট হয়ে গিয়েছিল তখন সে শুনতে পারে যে তার শরীরের মধ্যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, তার মাথাটা ঘুরছে আর বাইরন তাকে বারবার করে তোলার ট্রাই করছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে রেইন কোনোদিন সেই জেল থেকে পালায়নি, এটা ছিল আদার লাইফের একটা গ্লিচ। আসলে রেইন এখান থেকে বেরিয়ে যেই সমস্ত কাজগুলো করেছে, মানে এই ওয়ার্ল্ডে যত কিছু করেছে সেগুলো রিয়েল দুনিয়ার ছিল না, সেগুলো ছিল আদার লাইফেরই। এরপর আমরা দেখতে পারি রেইন একটা সমুদ্রের পাড়ে একা বসেছিল। আর এরপর সে পানির মধ্যে নেমে আস্তে আস্তে করে সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। তবে এরপরে হঠাৎই কিছু অদ্ভুত রকমের প্যাটার্ন চলে আসে আর আমরা দেখতে পারি রেইন তার চোখটা খুলে ফেলে। আসলে রেইন এখন পর্যন্ত সেই চেয়ারেই বসা ছিল আর সে তার কোম্পানির মধ্যেই ছিল। এরপর সে চলে আসে স্যামের সঙ্গে মিট করতে। সে কোম্পানি সামলানোর সমস্ত দায়িত্ব স্যামকে দিয়ে দেয় আর এটার সমস্ত প্যাটার্ন সে নিজের নামে করে নেয়। আর এরপর সে চলে যায় ড্যানির ফিনারেল করার জন্য। আর এরপরে ড্যানির ফিনারেল শেষ হওয়ার পরে তারা চলে আসে বাইরনের কাছে। এখানে বাইরন তাদেরকে দেখায় যে যখন রেইন জেলের মধ্যে ছিল তখন তার ব্রেইনের একটা পার্টে কেমিক্যাল রিয়েকশন হয়েছিল, এই জন্যই সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল। এটা দেখার পরে স্যাম অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সে রেইনের উপরে আরও একটা টেস্ট করতে চায়। তবে এইবার রেইন কোনোভাবেই রাজি ছিল না, সে আর এই খেলার মধ্যে যেতে চায় না। তবে এইবার স্যাম জোর করে রেইনকে ধরে তার চোখের মধ্যে কেমিক্যাল দিয়ে দেয় আর তাকে আবারও জেলের মধ্যে বন্দি করে দেয়। তবে এইবারও রেইন কোনোভাবে জেল থেকে পালিয়ে আবারও আসল দুনিয়ায় ব্যাক করে আর তার চোখটা খুলে ফেলে। এরপর সে তার নিজের চোখ থেকে কিছু আইড্রপার নিয়ে জোর করে স্যামের চোখের মধ্যে দিয়ে দেয়, কারণ এইবার সে প্রতিশোধ নিতে চায়। আর এইবার স্যাম চলে যায় সেই জেলের মধ্যে, যেটা কিনা পুরোপুরি লুপে চলছে। তবে তখনই হঠাৎ করে সিস্টেমের মধ্যে সমস্যা হয়ে যায় আর এটার জন্য স্যাম একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যায়। তবে রেইন কোনোভাবেই তার শাস্তি কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে পৃথিবীতে আনতে চাইছিল না। এই জন্য ফাইনালি পুরো 1টা বছর স্যাম সেই জেলের মধ্যে পার করার পরে যখন সে চোখটা খুলে তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এতদিন রেইনের উপর দিয়ে কী গিয়েছে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি রেইন তার বাবার সঙ্গে হসপিটালে যায় আর তার ভাইয়ের স্পার্ক প্লাগটা খুলে দিয়ে তার ভাইকে একটা সহজ মৃত্যু দেয়।
এরপর সে চলে আসে সেই বিচের মধ্যে, যেই বিচের মধ্যে সে তার ভাইয়ের সঙ্গে খুবই ভালো সময় পার করেছিল, আর সেগুলোকে মনে করেই সে তার ভাইকে স্মরণ করে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।